নমস্কার। বিজ্ঞান ভাস নমস্কার। পত্রিকার পক্ষ থেকে ডক্টর তপন মিশ্র ডিরেক্টর ছিলেন, সবে অবসর নিয়েছেন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার্স ইন্ডিয়ান সায়েন্স রিসার্চ অর্গানাইজেশনের, এবং তার সাথে সাথে উনি আরো বহু পদে অধিষ্ঠিত থেকেছেন। আমার মনে হয় শুধু পদ দিয়ে ডক্টর তপন মিশ্রর কাজকর্মের পরিধিকে ধরা যায় না। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে জীবন শুরু করে গুটি গুটি পায়ে ভারতবর্ষ যে আজকে সারা পৃথিবীতে অন্যতম মহাকাশের শক্তি হয়ে উঠছে, সেইটাকে একটা অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, অন্য মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য যে বিজ্ঞানীরা অবদান রেখেছেন তাদের মধ্যে ডক্টর তপন মিশ্র অন্যতম। ডক্টর তপন মিশ্র, আপনার সঙ্গে আমরা বিজ্ঞান ভাস পত্রিকায় সময় দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা ভারতবর্ষের মহাকাশ গবেষণা এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে তথ্যগুলো এবং তত্ত্বগুলো আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো। তো আমার প্রথম যেটা প্রশ্ন আপনার কাছে থাকবে সেটা হচ্ছে, আপনি যখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন তখন থেকে কি ভাবতে শুরু করেছিলেন যে মহাকাশ গবেষণায় সারা জীবন নিজেকে নিবিষ্ট রাখবেন, নাকি এটা একটা ঘটনা অথবা দুর্ঘটনা? বিভিন্ন ভাবে তো মানুষ নিজের পেশায় পৌঁছে যায় এবং কৃতিত্বের সঙ্গে সে পেশায় কাজ করেন। তো আমি আপনার ছোটবেলা, আপনার ভাবনাগুলোকে ছোটবেলার নিরিখে দেখতে চাই, যাতে আগামী দিনের ছাত্রছাত্রীরা তার থেকে প্রেরণা পায়, তার থেকে নিজেদের পথ খুঁজে নিতে পারে। একটু যদি বলেন। প্রথমত ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য। দেখুন, আমার ইসরোতে জয়েন করা একটা দুর্ঘটনা ছিল। অ্যাকচুয়ালি আমি আসলে যখন যাদবপুর থেকে বেরোই ইঞ্জিনিয়ারিং 1984-এ, তো আমি পেয়েছিলাম স্কুল অফ অটোমেশন ইনস্টিটিউট অফ সায়েন্স, তখনকার দিনে টপ মোস্ট কম্পিউটার সায়েন্সের মাস্টার ডিগ্রি কোর্স। তা আমি ভেবেছিলাম ওখানেই যাব। আমি টিকিট কাটতে যাই, আর ফেয়ারলি প্লেসে লাস্ট মোমেন্টে আমি ডিসাইড করি, ইসরোতে আমার একটা অফার ছিল, ভাবলাম যে গেট স্কোর তো 3 বছর ভ্যালিড, একবার 1 বছরের জন্য ইসরোতে ট্রাই করে দেখি। ইনফ্যাক্ট লাস্ট মোমেন্টে আমি ব্যাঙ্গালোরের জায়গায় আহমেদাবাদের টিকিট কেটে বসছিলাম, আর সেই কারণেই আহমেদাবাদে এসে হাজির, ইসরোয়ে জয়েন করেছি। ইনফ্যাক্ট সেই সময় ইসরো এমন কিছু নাম করা ছিল না। 1984-তে আপনি দেখবেন যে তেমন কিছু নাম করা ছিল না। এরা কিছু কিছু স্যাটেলাইট বানানোর চেষ্টা করছে, এরকম সব ব্যাপার ছিল, কিন্তু সবাই একটু হাততালি দিচ্ছে, কিন্তু সবাই কিছু ভাবছে না যে এরকম বড় সড়ো কিছু অর্গানাইজেশন হবে। তা আমি তখন জয়েন করি। জয়েন করার পর সবচেয়ে খুব আমি এটা পোস্টে লিখেছিলাম যে আমি আশ্চর্য হলাম যে ইসরোতে আইআইটির বিটেক এমটেক ছাড়া দর নয় না, হয় না। তা জানো তো, মানে আমার গ্রুপে যারা জয়েন করেছিল তারা সবাই আইআইটিরই, বিটেক নাহলে এমটেক। আমি আর আরেকটা ছেলে ছিল শান্তনু দত্ত, ও কানপুর আইআইটির, ও দুজনে বিটেক খালি জয়েন করেছিলাম। এবং জানো তো, সবাইকে খুব ইম্পর্টেন্ট জায়গায় কাজ দেওয়া হলো, ধরো আইআরএস, ইনস্যাট, এসব। আর আমাকে প্রায় 1 মাস ধরে কেউ কাজে নিতে চায় না, কারণ ভাবছে যে নন আইআইটি নিয়ে কি হবে। শেষে মেটে একটা তখন নতুন ডিপার্টমেন্ট খোলা হচ্ছিল, সেখানে মানে যত অন্যান্য জায়গায় যত বেঁচে থাকা মাল আমাকে ডিপার্টমেন্টে দেয়। ডিপার্টমেন্টের দায়িত্ব ছিল প্রথম মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং চালু করা। আর আমি বলবো যে আমার কপালে পড়েছিল একটা ভাঙা মার্কনি রেডার, নেভি থেকে দান করেছিল। সেই রেডারটাকে আমাদের কয়েকজনের ব্যাপার দায়িত্ব ছিল যে একটা ফ্লাইং ইমেজিং রেডার বানানো। এবং সেখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হতো, কারণ গ্রুপটা কম। গ্রুপের মধ্যে ছিল ইউনিয়ন লিডার, তারপর যারা মানে ক্যাম্পাসে খুব মাতব্বর টাইপের তারা ছিল, যাদের অন্যরা কেউ নিতে চাইতো না। কিন্তু সেই টিমকে দিয়ে ফাইনালি বানানো একটা ইমেজিং রেডার। আর একটা জিনিস এটা সেই যে আগেকার দিনে গরিব ব্রাহ্মণকে দান দেওয়া হতো না, দাঁত ভাঙা ঘোড়া, সেরকম একটা দাঁত ভাঙা ঘোড়া আমাদের দানে পেয়েছিলাম। সেইটাকে কনভার্ট করা, এবং দেন আই ডিডন্ট হ্যাভ টু লুক ব্যাক। মানে ইনফ্যাক্ট একটা সাবজেক্ট যেটা মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং, স্পেসিফিক্যালি সিনথেটিক অ্যাপারচার রেডার, আমি আর আমার টিম দাঁড় করাতে সাহায্য করি। ইনফ্যাক্ট এখনো অবধি
ভারতে এই একমাত্র টিমই যারা একটা ভায়াবল সিনথেটিক অ্যাপারচার রেডার বানিয়েছে। তোমাদের বলে রাখি যে সিনথেটিক অ্যাপারচার রেডার এটা ইমেজিং রেডার, বাট এই রেডারটার বিশেষত্ব হচ্ছে যে এর সিগন্যাল প্রসেসিং অত্যন্ত কমপ্লিকেটেড, এবং এই কমপ্লিকেশনে তাকে ইমেজে কনভার্ট করা সিগন্যালকে, আর তার জন্য তোমাকে হার্ডওয়্যারটাও বুঝতে হবে, সফটওয়্যারও বুঝতে হবে, অ্যালগরিদমও বুঝতে হবে, এবং ম্যাথমেটিক্সও বুঝতে হবে। কিন্তু আমার যেহেতু কোনো উপায় ছিল না, তাই আমি সবকটাতেই মাথা ঘামিয়েছি, অ্যান্ড উই গ্রিউ দিস সাবজেক্ট আজকে অ্যাজ ইট ইজ টুডে। ইনফ্যাক্টে আমার যত কিছু সম্মান যা কিছু তা এই রেডার বানানোর জন্য পড়ে। তবে আমার যেন আরেকটা খুব ভীষণ গর্ব আছে, যেন সেটা সিনথেটিক অ্যাপারচার রেডারের চেয়ে বেশি স্ক্যাট্রোমিটার, যে যে রেডারটা খুব সিম্পল রেডার, কিন্তু সেই রেডারে সমুদ্রের উপর যে উইন্ড স্পিড আর ডাইরেকশন খুব অ্যাকুরেটলি মেজার করা যায়। ইনফ্যাক্ট তুমি খেয়াল করবে যে আমরা 2009-এ এই রেডারটা পাঠাই, আর তুমি দেখবে যে তারপর থেকে যত ঝড় এসছে না, তাতে কিন্তু মৃত্যুর সংখ্যা ভয়ঙ্কর কমে গেছে। কারণ এতে যেহেতু সাইক্লোন তো খালি ছবি ওপর থেকে গোল গোল দেখা যায়, কিন্তু তার যে তলায় যে উইন্ড স্পিড যদি জানা থাকলে পরে তা বোঝা যাবে যে সাইক্লোন কোথায় মুভ করছে আর কোন জায়গায় হিট করছে। মানে ধরো we can now predict cyclone heat landfall within ±5 কিলোমিটার। সো যেমন ধরো আজকে যদি পশ্চিমবঙ্গে কোথায় হিট করবে সেটা যদি জানা যায়, তাহলে আমাদের পুরো মেদিনীপুর জেলা খালি করার কোনো দরকার নেই। আমাকে খালি ওইটুকু ধরো দীঘায় করবে, খালি দীঘার ±5 কিলোমিটারই লোকজনকে সরিয়ে নিতে হবে। এবং তুমি দেখবে যে এরপরে অতগুলো ঝড় এসছে, আমফান এসছে, রিসেন্টলি যে ঝড়টা জস এসছে পশ্চিমবঙ্গে, বা তার মধ্যে এত ঝড় এসছে, তাতে কিন্তু দেখবে মানুষের মৃত্যু হয়নি, হয়েছে 1-2 নগণ্য। মানে আগেকার দিনে কয়েক হাজার লোক এই সমস্ত ঝড়ে মারা যেত, কিন্তু মানুষের মৃত্যু হয়নি, কাটলের মৃত্যু হয়নি। মানুষ তার যে গরু, ভেড়া, বাছুর এদেরকে সরিয়ে নিয়েছিল। অবশ্য ক্ষতি হয়েছে, কারণ দেখো মানুষের ক্ষতি পূরণ করা শক্ত, কিন্তু বাকি ধরো ব্রিজ ভেঙে গেল, ব্রিজ নতুন করে বানানো যায়, ইলেকট্রিক পোল ভেঙে গেল, সেটা নতুন করে বানানো যায়। আর আমি বিশ্বাস করি যে এই একটা কাজ যেটাতে আমাদের ভারতের নাম পৃথিবী বিখ্যাত হয়েছে, এবং আমাদের রেডার এখন ইউএস এর ঝড়েরও গতি নির্ধারণ করতে ব্যবহার হয়। তো এইটা একটা আমি খুব নিজেকে খুব কৃতিত্ব মনে করি যে কাজে মানে মানুষের জীবন বাঁচানো যায়। এইটা আমি মনে করি যে আমার পক্ষে একটা বড় পাওনা জীবনে। ঠিক, একদমই ঠিক। ডক্টর তপন মিশ্র, আপনি একটা স্পেস রিসার্চের এবং মহাকাশ বিজ্ঞানের একটা অন্য দিগন্তের হদিশ দিলেন, যে দিগন্তটা শুধু চাঁদে মানুষ পৌঁছানোর চেষ্টা করে না, যে দিগন্তটা শুধু মঙ্গল গ্রহে পৌঁছানোর চেষ্টা করে না, যে দিগন্ত এই পৃথিবীতে মানুষ আরো কি করে ভালো থাকবে তার জন্য প্রতিনিয়ত নজর রাখে, প্রতিনিয়ত চেষ্টা করে, আমি যেটুকু বুঝতে পেরেছি। তো আপনি একটু আমাদের আরেকটু খোলসা করে বলবেন, যেমন ক্লাইমেট প্রেডিক্ট করার জন্য বা ঝড় প্রেডিক্ট করার জন্য যেরকম রাডার সিস্টেম কাজ করছে, ভারতের মহাকাশ গবেষণা এবং আপনার নিজের কাজের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আর কোন কোন জীবনের অঙ্গনে প্রভাব ফেলা গেছে এই ইসরোর কাজের মধ্যে দিয়ে, যেগুলো আমাদের জীবনকে সুন্দর করেছে গত বেশ কিছু দশক জুড়ে? আমি তোমাকে একটা মনে করতে বলি, একটা সময় তো অল্প বয়সে তো মনে আছে না, পেঁয়াজের দাম বেড়েছিল বলে কেন্দ্রীয় মন্ত্রিত্ব চলে গেছিল এক সময় ধান ফসল খারাপ হলে দুর্ভিক্ষের মতো অবস্থা হতো। এখন কি হয় কখনো ভেবে দেখেছো? এখন কি পেঁয়াজের দাম কি সেরকম বাড়ে? এখন কি গমের দাম কি সেরকম বাড়ে? মাঝে মধ্যে 20 টাকা থেকে 40 টাকা হলো এরকম, মানে কিন্তু এক সময় ওটা 100 টাকা পার করে গেছিল। তা এই যে জিনিসগুলো তুমি যদি খেয়াল করে দেখবে যে এখন যে আমাদের যে কৃষি উৎপাদন হচ্ছে, ধরো নর্মালি যে কোনো ধান বা গমের ফেনোলজিক্যাল পিরিয়ড হচ্ছে 3 থেকে 3.5 মাস। এই 3.5 মাসে যদি আমি প্রথম দিকে যদি বুঝতে পারি আমাদের দেশের ফসল ভালো হবে,
না খারাপ হবে, তাহলে পরে গভর্নমেন্ট যেন তো ফিউচার মার্কেটে তার ভরপাইয়ের জন্য অর্ডার দেয়। যেমন ধরো ভারতে এবারে সুগার কেন ক্রপ খারাপ হবে, এইটা যদি আগে থেকে কেউ জানতে পারে তাহলে দেখবে যে ব্রাজিলের যে সুগার কেনের দাম ফিউচার মার্কেটে প্রচন্ড বেড়ে যাবে। তো লোককে জানার আগে আমরা যদি ফিউচার মার্কেটে কিনে নিতে পারি, তাহলে আমাদের যে অভাব বা যে ক্ষতি হচ্ছে কৃষি পণ্যের, সেই জায়গাটা পূরণ হতে পারে, আর মার্কেটে তার প্রাইসও বাড়বে না। ইনফ্যাক্ট এই যে এগ্রিকালচার ক্রপ প্রেডিকশন, এইটাতে ইসরো একটা ভয়ঙ্কর কাজ করেছে। সেটা হচ্ছে যে আমাদের যে যত ধরনের ক্রপ, ধরুন গম বা ধান বা আদার ক্রপস, বার্লি বা এইসব, বা সুগার কেন, ইনক্লুডিং ফডার, এবং এই যে ক্রপ গুলো যে আমরা যে প্রেডিকশন করতে পারি, প্রেডিকশন করার ফলে আমরা আগে থেকে বলতে পারি যে এবারে ধানের ফসল সুস্থ হবে কি অসুস্থ হবে, কত এরিয়াতে হবে এবং কতটা পরিমাণে হবে। এইটা যদি ধানের চাষের মধ্যখানে যদি আমরা বলতে পারি, তার ফেনোলজির মধ্যখানে, তাহলে পরে গভর্নমেন্টের পক্ষে ডিসিশন নিতে সুবিধা হয়। আর তুমি দেখবে যে এইসব ইনফরমেশন কিন্তু খুব সিক্রেটলি গভর্নমেন্ট রাখে, কারণ গভর্নমেন্টে নাহলে তার গভর্নমেন্টকে প্রচুর খেসারত দিতে হবে ফিউচার মার্কেটে। সুতরাং এটা একটা আমাদের একটা বড় কৃতিত্ব। আরেকটা কৃতিত্ব আমার জানি যে, ধরো যে আমুল, তুমি কি খেয়াল করেছো গত 3 বছরে আমুল ভারতে বিভিন্ন জায়গায় বিস্তার করেছে? ঠিক, খেয়াল করেছো? ঠিকই। গুজরাট থেকে তো দুধ নিয়ে তো পশ্চিমবঙ্গে দেওয়া যায় না, রাইট। কিন্তু আমুলের, ধরো আমি খুব ক্লোজলি অ্যাসোসিয়েট ছিলাম যে আমুলের সিএমডি সৌধি সাহেবের সঙ্গে। তো এটা তো যে এই যে কোঅপারেটিভ, যে অ্যানিমাল হাজবেন্ডারি কোঅপারেটিভ যেগুলো হয়, ধরুন এই যে গরু পালন করা, এটা তো একটা ভালো গরু যদি দুধ পেতে হয় তো গরুকে ভালো খাওয়াতে হবে। আর ভালো খাওয়া হয় যে গরুর যেটা প্রপার ফডার হয়, আর ফডার যেন তো জলা জমিতে হয়। আর জলা জমি যেটা, আর এতে কিন্তু সার লাগে না, আর বছরে 4বার ক্রপ আসে। আর এই ফডারের যে ইনকাম ধান চাষের চেয়ে ডাবল ইনকাম হয়। যদি ইনফ্যাক্ট আমুল হ্যাজ টেকেন a big survey through satellite images, including our satellites, that is how to detect all the areas in India where fodder can be cultivated. আর সেই জায়গাতে, সেই ফডারের জায়গাতে বা গরুর যে চারা যেখানে হয়, তার আশেপাশেই তারা কোঅপারেটিভ গুলো, মিল্ক কোঅপারেটিভ গুলো ওখানে ডেভেলপ করেছে, এবং লোকাল ডিস্ট্রিবিউশন, লোকাল ডেলিভারি সিস্টেম, লোকাল বিজনেস সিস্টেম ডেভেলপ করেছে। এবং যার ফলে গত 4 বছরে আমুল খালি ওয়েস্টার্ন ইন্ডিয়া থেকে ছেড়ে অলমোস্ট অল অফ ইন্ডিয়া পৌঁছেছে। এবং আমাকে সৌদি সাহেব বলেছিলেন যে 2 বছরে আমুলের টার্নওভার 48,000 crore থেকে 58,000 crore হয়, মানে 10,000 crore the business increase, all due to remote sensing. সুতরাং আরেকটা তোমাকে বলবো যে, ধরো আমরা যে হাই রেজলিউশন স্যাটেলাইট, সবাই আমাকে বলে যে আমি নাকি স্পাই স্যাটেলাইট বানিয়েছি এসব। হ্যাঁ, আমার স্যাটেলাইট স্পাই স্যাটেলাইটে কাজ দেয়, আমি বানিয়েছি হাই রেজলিউশন গভর্নমেন্টে। কিন্তু যেন আমাদের স্পাইং কোন জায়গায় করতে হবে? অনলি তো চায়না বর্ডার আর পাকিস্তান বর্ডারে, বাংলাদেশ বর্ডারে বা মায়ানমার বর্ডারে, কিন্তু ভারতের বাকি সমস্ত জায়গা তো ইমেজিং হয়। কখনো ভেবে দেখেছো যে আজকে কমপ্লেন্ট আসে না যে কন্ট্রাক্টর পেমেন্টে গভর্নমেন্ট এত হাইওয়ে তৈরি করছে? তুমি দেখেছো এই গভর্নমেন্টে খুব লিটিগেশন হয় যে কন্ট্রাক্টরকে পেমেন্ট ঠিক মতো করা হয়নি, বা কন্ট্রাক্টর হ্যাজ কালেক্টেড মোর মানি। বা আজকে ধরো এমএনরেগা প্রোগ্রামে এখন আর্গুমেন্ট হয় না যে রাজ্য সরকার বললো যে আমি এতটা কাজ করেছি, কিন্তু কেন্দ্র সরকার বলছে এতটা কাজ হয়েছে, দুজনের মধ্যে কোনো ডিফারেন্স হয় না। তার কারণ যে হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজারি থ্রু দিয়ে তারা হাইওয়ে, প্রতিদিন কতটা হাইওয়ে এগোলো তার মনিটরিং হয়। যেমন ধরো হাইওয়ে রোড ধরো 140 ফিট বা 150 ফিট হয়, কন্ট্রাক্টর যদি তার থেকে যদি 3 ফিট করে কমিয়ে দেয়,
তুমি ভাবো তার কত প্রফিট, তার পার্সেন্টেজ। কিন্তু এই যে স্যাটেলাইটের থ্রু দিয়ে, হাই রেজোলিউশন থ্রু দিয়ে এই মেজারমেন্টটা পসিবল। হাইওয়ে কতটা কনস্ট্রাক্ট হয়েছে, হাইওয়ে কতটা হাফ কনস্ট্রাক্ট হয়েছে, কতটা ঠিক মতো কনস্ট্রাকশন হয়েছে, সেটা পসিবল হয়। রেগাতে কত পুকুর খোঁড়া হয়েছে, কত নালা খোঁড়া হয়েছে, বা কতটা রাস্তা বানানো হয়েছে, রাস্তা সিমেন্টের রাস্তা না মাটির রাস্তা, সেটা বোঝা যায়। সুতরাং এই যে প্রথমে যে আমাদের দেখবি যে আগেকার দিনে এই, এবং 10 বছর আগেও দেখবি যে রাজ্য সরকার আর কেন্দ্র সরকার অলওয়েজ যুদ্ধং দেই ভাব থাকতো। আমি বলছি এটা করেছি, তুমি এটাকে দাও না, ওরা বলছে আর তুমি এতটা কাজ করনি। এখন কিন্তু সেসব কিছু নেই। রাজ্য সরকার কেন্দ্র সরকারের মধ্যে অলওয়েজ কিছু আর্গুমেন্ট থাকবে, সেটা কিন্তু আর এইসব উন্নয়নের ব্যাপারে নেই। যে পেমেন্ট বা গভর্নমেন্টের যে পেমেন্ট ব্যাপারটা নেই। এর চেয়ে অনেক, ধরো মাইনিং, যে মাইনিং কতটা, ওপেন কাস্ট মাইনিং গুলো কতটা মাইনিং হলো, তারও অ্যাসেসমেন্ট করা যায় উইকলি বেসিসে থ্রু স্যাটেলাইট ইমেজারি। এরকম কত কত অ্যাপ্লিকেশন আছে। এবং গুজরাটে যেন তো দে ওয়ার দ্য ফার্স্ট টু ইমপ্লিমেন্ট এই ল্যান্ড, দেশের ল্যান্ড প্রোফাইলিং। আপনার জমি জমা, আপনার কতটা জমি আছে, সেটা স্যাটেলাইট ইমেজের থ্রু দিয়ে সেটা দেখা যায়, এবং সেটাতে ম্যাপিং করে তার থেকে আপনার টেলিফোন নাম্বার অব্দি ওতে থাকবে। আজকাল অলমোস্ট অল স্টেটে এটা ইমপ্লিমেন্ট হয়েছে থ্রু স্যাটেলাইট ইমেজারি থ্রু দিয়ে। আপনার জমি আর কেউ অধিগ্রহণ করে ফেলেছে কিনা, জমি কেউ অনাবশ্যক ভাবে জোর করে কেউ নিয়ে নিয়েছে কিনা, সেখানে কোনো কেউ কনস্ট্রাকশন করেছে কিনা আপনি বুঝতে পারবেন। আপনার তার জন্য রোজ মেদিনীপুরে আপনার জমি দেখতে যেতে হবে না, আপনি বাড়ি বসেই পারেন। তো এই ধরনের যে গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ বা গভর্নমেন্টের যে অ্যাক্টিভিটিস, তার মধ্যে চেঞ্জ হচ্ছে। যেমন আরেকটা খুব অদ্ভুত অ্যাপ্লিকেশন, তোমরা শুনলে হাসবে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। জানো তো, ইনকাম ট্যাক্সে সবাই খুব একটা ফাঁকি দেয়, দেখিয়ে এগ্রিকালচার ইনকাম, একটা জমি দেখায়, জমি দেখিয়ে বলে যে এগ্রিকালচার ইনকাম, কিন্তু ওখানে অ্যাকচুয়ালি বাগান বাড়ি বানিয়ে রেখেছে, কিন্তু এগ্রিকালচার ইনকাম বলে তার ফাঁকি দেয়। কিন্তু আমরা ওখানে they approached us income tax department, so we implemented a process যে ধরো যে জমি বলছে, আমরা সেই জমিটাকে ইমেজ করে, ধরো আমাদের তো ইমেজ তো সারা ভারতে থাকে, দেখবো যে গত 1 বছরে সেখানে সত্যি চাষ হয়েছিল কিনা বাগান হয়েছে। বাগান হলে পরে সিগনেচার একই থাকবে, চাষ হলে প্রতি 3 মাস অন্তর সিগনেচার বদলাবে। ওখানে ফসলের সিগনেচার আসবে, নালে ফ্যালো ল্যান্ডের সিগনেচার আসবে। সুতরাং তার থেকে বোঝা যাবে যে যে ক্লেম করছে সে সত্যি চাষের জন্য ব্যবহার করেছে না বাগান বাড়ি করতে ব্যবহার করেছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এতে অনেক ট্যাক্স জালিটা ওরা ধরতে পেরেছে। এরকম অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে যেটা করা যায়। আর এই জিনিসগুলো দেখবে যে এই যে গভর্নেন্সের যে সুবিধা হয়েছে, এটা কেউ ঢাক পিটিয়ে বলে না, কিন্তু তোমাদের দৈনন্দিন জীবনে সেটার খুব একটা এফেক্ট পড়ে। দেখবে যে ফসলের ধান, গম, চিনির দাম তেমন কিছু বাড়ছে না, তোমার জমি জমা নিয়ে কোনো ঝগড়াঝাটি হচ্ছে না। এই যে জিনিসগুলো যে কমে গেছে, এর পিছনে মহাকাশ বিজ্ঞানের অবদান অনেক বেশি। না, এটা একদম নতুন দিগন্ত, মানে আমারও ব্যক্তিগতভাবে এত মাইনিউটলি জানা ছিল না। ভীষণ ভালো লাগছে। একটা একটু সেন্সিটিভ প্রশ্ন করব, জানি না উত্তর দেওয়াটা আপনার পক্ষে সম্ভব কিনা। ভারতের প্রতিরক্ষায় তো এই যে আপনি স্পাই স্যাটেলাইটের কথা বললেন, তার গুরুত্ব অসীম, এবং যে কোনো পৃথিবীর যে কোনো দেশের যুদ্ধাস্ত্র হিসাবে আমরা যদি বিন লাদেনের হত্যাই বলি, আমেরিকা যেভাবে মেরে এসছে, বা এই মুহূর্তে যে ড্রোন অ্যাটাক গুলো হচ্ছে, আমার মনে হয় সেগুলো সবই স্যাটেলাইট দিয়ে হচ্ছে। আপনার মনে পড়ে যে বলা যাবে এরকম কোন প্রতিরক্ষার সাফল্য যেটা দেশের ভাবনাটাকে পাল্টে দিয়েছে, এবং ততটুকু বলা যায় যেটা মহাকাশ বিজ্ঞানীরা আমাদের দেশকে দিয়েছেন? সার্জিক্যাল স্ট্রাইক তো আমাদের স্যাটেলাইটের থ্রু দিয়ে হয়েছিল। রাইট। সার্জিক্যাল স্ট্রাইকের পরে কি এফেক্ট হয়েছিল সেটাও তো আমাদের স্যাটেলাইটের থ্রু দিয়ে হয়েছে। তারপরে যেটা সবচেয়ে বড় ব্যাপার কি, সব সরকারি, যারা ইউএসএ বা পাকিস্তান বা চায়না বা ভারত, তারা একে অপরের যে নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট গুলোকে রেগুলারলি মনিটর করে রাখে। এবং
এই যে মনিটরিংটা, যেটা আমাদের স্পাইস স্যাটেলাইট করে, আমেরিকা স্পাইস স্যাটেলাইট আমাদের মনিটর করে, আমরা ওদের দেশেটা মনিটর করি, এতে জানো তো মানে এটা নিউক্লিয়ার ডিটারেন্ট, যে দিস স্পাইস স্যাটেলাইটস প্রোভাইড এ নিউক্লিয়ার ডিটারেন্ট। কেউ লুকিয়ে বোমা বের করে বোমা তৈরি করতে পারে না, কেউ লুকিয়ে মিসাইল লঞ্চ করার জন্য তৈরি করতে পারে না, কেউ নতুন মিসাইলের যদি জায়গা বানায়, they have to notify because somebody else will come to know about it. তো বা কোথাও একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারা হয়তো লুকোনোর চেষ্টা করছে নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট, সেইটাও খুঁজে পাওয়া যায়। সুতরাং দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই যে নিউক্লিয়ার ডিটারেন্টে স্পাইস স্যাটেলাইটে ভীষণ কাজ হয়। আরেকটা কি জানবেন, যে বিভিন্ন দেশে যে ড্যাম গুলো আছে, ড্যাম গুলো এক তো আমরা জানি যে তারা জল সঞ্চয় করে, গরমের সময় জল দেয়, খরার সময় জল দেয়, বাট এই ড্যাম গুলো হচ্ছে অলসো এই যে স্ট্র্যাটেজিক উইপন। যেটা আপনি ধরুন গঙ্গার ওপর কোনো ড্যাম, আজকে যদি ফরাক্কার ড্যাম আমরা সাডেনলি হুগলি থেকে যদি মেঘনার দিকে খুলে দিই, হুগলির জল বন্ধ করে, আমার মনে হয় যে বাংলাদেশের অর্ধেক জলে ডুবে যাবে। বা এই ধরনের যে স্ট্র্যাটেজিক ব্যাপারগুলো, মানে ধরো চাইনিজরা যদি ব্রহ্মপুত্রের জল সাডেনলি জমিয়ে দেয়, তা তলার দিকে ব্রহ্মপুত্র আসামে খরা হয়ে যেতে পারে। সুতরাং এই যে ব্যাপারটা, এই যে পুরো যে ড্যাম গুলো, এগুলো হচ্ছে তারা যেমন মানুষের পক্ষে সুবিধা দেয়, ইলেকট্রিক হাইড্রোইলেকট্রিসিটি দেয়, এগুলো হচ্ছে অলসো প্রতিরক্ষার একটা ইনডাইরেক্ট উইপন। এবং আমরা একে অন্যের ড্যামের জলের অবস্থা মনিটর করি, যে কেউ এটা মিসইউজ করছে কিনা, কেউ, কারণ আমি যদি ধরুন চায়না থেকে যদি জল সাডেনলি ছেড়ে দেয়, আসামে এসে পৌঁছতে 2 দিন লাগবে। সুতরাং আমি যদি ধরো চায়নার যে ড্যাম গুলো যদি মনিটর করি, আমি যদি বুঝতে পারি যে তারা জল ছেড়েছে, তাহলে আমি আসামের লোকেদের ফ্লাড থেকে বাঁচাতে পারি, বা কাজিরাঙ্গার যে রাইনোসেরাসদের ফ্লাড থেকে বাঁচাতে পারি। আর হচ্ছে ফ্লাড ম্যাপিং। ফ্লাড ম্যাপিং জানো তো, মানে ফ্লাড ম্যাপিং ইজ এ নট অনলি ইজ এ কজ অফ মিজারি, অলসো ইট ইজ এ সোর্স অফ করাপশন। ফ্লাড এমন জিনিস জানো তো, 2 দিন 3 দিন থাকবে আর তারপরে জল সরে যাবে। তখন কি হতো, আগেকার দিনে রাজ্য সরকার বলতো যে আমাদের এতগুলো ডিস্ট্রিক্ট জলে ভেসে গেছিল, কিন্তু কেন্দ্র সরকার হেলিকপ্টার দিয়ে ঘুরে দেখলো যে না, জল কোথাও দাঁড়িয়ে নেই, তারা বলছে রাজ্য সরকারের ক্লেম ভুল বা এসব। কিন্তু এখন যদি আমি ডেইলি মনিটরিং এর ব্যবস্থা থাকে, তাহলে আমি বুঝতে পারি যে ফ্লাড কত দূর গেছিল, কত এক্সটেন্ট গেছিল। আরেকটা খুব বড় অ্যাপ্লিকেশন যেটা মানে এখন মানে ধরে যে ক্রপ ইন্স্যুরেন্স, তুমি দেখবে যে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট এখন বড়সড় ভাবে ক্রপ ইন্স্যুরেন্স গেছে। ক্রপ ইন্স্যুরেন্সের প্রবলেম হচ্ছে যে ধরো গাড়ি যদি অ্যাক্সিডেন্টে পড়ে, তা গাড়ির জন্য দেবে, গাড়ি খুব লিমিটেড নাম্বার অফ গাড়ির রিপেয়ার শপ আছে যারা এখানে ইন্স্যুরেন্স দেখতে পারে। কিন্তু ধরো আজকে যদি কোনো ক্ষেতে বা কোনো যদি গমের ক্ষেতে গম ফসল খারাপ হলো, ইন্স্যুরেন্স এজেন্ট কোথায় কার্নালের কোন গ্রামে গিয়ে হাজির হবে বলো, বা বর্ধমানে কোন গ্রামে, তাহলে ইন্স্যুরেন্স এজেন্টের যতগুলো চাষি আছে ততটা এজেন্ট রাখতে হবে মনিটর করার জন্য। কিন্তু স্যাটেলাইট থাকার ফলে গভর্নমেন্ট বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এখন অ্যাসেস করতে পারে ফসল সত্যিকারে ক্ষতি হয়েছে না ক্লেমটা অনর্থক আছে, যেটা। সুতরাং যে ক্রপ ইন্স্যুরেন্স আজকে চাষিদের জন্য, এতদিন ধরে ইন্স্যুরেন্স ছিল না, তাদের ফসল খারাপ হলে পরে তাদের সুইসাইড করতে হতো, এখন বা তাদের ব্যাংকের লোন ফেরত দিতে হতো। এখন যেহেতু ইন্স্যুরেন্সটা দেখবে যে মার্কেটটা পিক আপ করেছে, এই পুরোটাই হচ্ছে হাই রেজলিউশন স্যাটেলাইটের দৌলতে। খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা আবার বলছি, সামাজিকভাবে সংবেদনশীল, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভাবনা চিন্তা করা দরকার। আমরা একটা খবরে দেখছি এবং সবাই আমরা জানি যে নাসা, ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকার, তারাই তো সারা পৃথিবীতে সর্বগণ্য এখনো, এবং তারা হঠাৎ দেখছি জেফ বেজোস, পৃথিবীর সব থেকে ধনী, সে মহাকাশে যেতে চাইছে, এবং মহাকাশে ব্যবসায়িক কম্পিটিশন তৈরি হচ্ছে। ব্যক্তিগতভাবে এই প্রশ্নটা আপনার কাছে রাখবো, একদিকে যেমন আপনি দেশের উন্নতিতে, সামগ্রিকভাবে মানুষের জীবনের উন্নতিতে মহাকাশ গবেষণা এবং মহাকাশ বিজ্ঞানীদের অবদানের কথা বললেন,
এটা কি শঙ্কার নাকি কোনো শঙ্কার কারণ নেই যে ব্যবসাদাররা, ধনীরা মহাকাশে গিয়ে মহাকাশটাকে দখল করতে চাইছে? আমার ভুল হলে, ভাবনা হলে মাফ করবেন, কিন্তু এই প্রশ্নটা আপনার কাছে আপনার ভাবনার থেকে শুনতে চাই। আমাকে তাহলে একটু ইতিহাসে যেতে হবে। তো তোমরা সবাই জানো কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। জানো কলম্বাস প্রায় 30 বছর ধরে লোককে বোঝাতে চেয়েছিলেন যে সেই সময়কে তার একটা হিস্ট্রি আছে। 1452-তে ইস্তাম্বুলের পথে যে সিল্ক রুটের রাস্তা ছিল, সেই রাস্তাটা টার্কিশ সুলতানরা ওটা বন্ধ করে দেয়। ফলে ইউরোপের সঙ্গে ভারতের যে ব্যবসার বা চায়নার সঙ্গে যে ব্যবসার রাস্তাটা, সেটা বন্ধ হয়ে যায়। সেই সময় কলম্বাস সাজেস্ট করেন যে ভারতকে আমরা উল্টো দিক দিয়েও পৌঁছতে পারি, কিন্তু খ্রিস্টান বিবলিক্যাল নলেজ অনুযায়ী আর্থ ওয়াজ ফ্ল্যাট। সুতরাং কেউ বিশ্বাস করতে চাইতো না যে ফ্ল্যাট আর্থে উল্টো দিক দিয়ে কি করে ভারতে পৌঁছানো যাবে। যদিও কলম্বাস বলতেন যে পৃথিবীটা গোল, তা উল্টো দিক দিয়ে গিয়েও, মানে পশ্চিম দিক দিয়ে জাহাজ নিয়ে গিয়েও ভারতে পৌঁছানো যাবে। উনি সেইভাবে প্রায় 30 বছর ধরে হি ট্রাইড টু কনভিন্স পিপল। ইনফ্যাক্ট হি ম্যারিড থ্রাইস, once in Italy, once in Spain, once in Portugal, to keep him acceptable by the local kings. And in fact, he even approached Queen Isabella to fund his navigation journey. এবং তুমি সবচেয়ে ভাববে যে এটা পালস, ওনাকে কেউ খ্রিস্টান যে রোমান ক্যাথলিকদের যে সর্বোচ্চ জায়গা যে ভ্যাটিকান যাতে নাখুশ তার চোটে না যায়, সেই জন্য ইভেন কুইন ইসাবেলাও নিজের থেকে পয়সা দিতে পারেননি। কিন্তু উনি তখন কি, যে পালস বলে একটা শহরের লোকেরা ক্রাউড ফান্ডেড করে উনাকে ভারত আবিষ্কারের জন্য 3টে জাহাজের পয়সা দিয়েছিল। এবং উনি প্রথম ক্রাউড ফান্ডিং এ উনি ভারত আবিষ্কার করতে বেরোন, এবং ভারত আবিষ্কার করার জায়গায় উনি আমেরিকা আবিষ্কার করেন। তুমি ভাবো যে কলম্বাস যদি ওদিন না যেতেন, পলস শহরের লোকেরা যদি তাকে পয়সার জোগাড় না দিত, তা আজকে ইউএসও হতো না, এই আফগানিস্তানও হতো না, এই নোবেল প্রাইজও হতো না। আমাদের সভ্যতার একটা অদ্ভুত বিকাশ হয়েছে আমেরিকা আবিষ্কার করার পর। তাতে কৃতদাস ব্যবস্থা এসছে, তাতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এসছে, তাতে অনেক কিছু এসছে, কিন্তু তাতে পৃথিবীর পুরো ভবিষ্যৎটা বদলে গেছিল। ঠিক সেইভাবে এই পুরো ব্যাপারটা সময় নিয়েছিল কত জানো? প্রায় 1492 থেকে আজকের ডেটে করলে 1400, অলমোস্ট ধরো 600-700 বছর। ঠিক সেইভাবেই এই যে আমরা ভাবি যে ধরো আমরা তো অনেক ডারউইনের থিওরি বলি, এই বলি যে মানুষ বাঁদর থেকে এসছে, তাই থেকে এসছে এসব, কিন্তু আমরা এখনো কিন্তু বলতে পারি না যে আমাদের এই যে আবার পিছনে যে চিত্রটা আছে, এই চিত্রটা হচ্ছে 35,000 বছর পুরনো কেপ পেন্টিং। আপনি দেখুন, তখনকার দিনে মানুষের গায়ে জামা ছিল, তীর ধনুক ছিল, হ্যাঁ, কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারি না। আমাদের যদি হিস্ট্রি দেখি যে বোধহয় সিন্ধু সভ্যতার আমাদের কোনো সভ্যতাই ছিল না, কিন্তু তা নয়। 35,000 বছরের পেন্টিং এ যদি এটা থাকে, তা নিশ্চয়ই আমাদের একটা সভ্যতা ছিল, আমরা এসেছি। আর আমাদের মন্দিরগুলো তো দেখবে যে তারা ভার্চুয়ালি নট মিথোলজি, তারা রেকর্ডেড হিস্ট্রি। তাতে অদ্ভুত অদ্ভুত জানের ছবি আছে, অদ্ভুত অদ্ভুত ভাবে মানুষের যেন পৃথিবীতে কোনো দেবতারা এসছে। তা ভারত পৃথিবীতে কি সত্যি বাইরে থেকে কেউ এসেছিল আমরা জানি না, অন্য গ্রহ থেকে। কিন্তু এখন মনে হচ্ছে যে আজকে যদি আমরা অন্য গ্রহে গিয়ে বসবাস করতে পারি, হয়তো আমাদের সভ্যতারা বাইরের কোনো গ্রহ থেকে এসে হয়তো হয়েছিল। হয়তো আমরা পুরোটাই বাঁদর থেকে মানুষ হইনি, আমরা অন্য কিছু থেকেও মানুষ হতে পারি। এটা কনজেকচারের ব্যাপার। তো আজকে এই যে প্রচেষ্টা, আজকে ধরো বাইরে যাওয়ার প্রচেষ্টা, ধরো মার্সে যাওয়ার প্রচেষ্টা, চাঁদে যাওয়ার প্রচেষ্টা, এটাকে তোমরা ইকুয়েট করতে পারো সেই কলম্বাসের যাত্রার মতো। তাতে অনেক শঙ্কা ছিল, অনেক সংশয় ছিল, কিন্তু আজ এটা হলে পরে হয়তো 1000 বছর বাদে
মানুষ অন্য গ্রহে তো রাজত্ব করতে পারে। আর কে বলেছে যে শুধু মানুষের যদি বেঁচে থাকার জন্য খালি অক্সিজেনই দরকার, আর কোনো কারণ অ্যানারোবিক ব্যাকটেরিয়া তো সার্ভাইভ করে, তাহলে মানুষ হয়তো অ্যানারোবিক ভাবে থাকতে পারে অন্য গ্রহে। কে জানে, আজকে জেনেটিক মিউটেশন করে হয়তো সম্ভব এক অদ্ভুত ধরনের মানুষ হবে যারা লো প্রেসারে মার্সে গিয়ে থাকতে পারে। কিন্তু তার শুরুটা হবে ওখানে কি করে পৌঁছতে পারবো কত কম সময়। সুতরাং এই যে প্রচেষ্টা, এতে কিছুটা পাগলামি আছে, কিছুটা কমার্শিয়াল ইন্টারেস্ট আছে, কিছুটা অদ্ভুত ধরনের নেশা আছে। এই নেশা যদি না থাকে তাহলে মানুষের অগ্রগতি সম্ভব নয়। আমি এটাকে খারাপ বলবো না, বলবো এটা এক ধরনের প্রচেষ্টা। আমাদের সংখ্যা থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু এইরকম প্রচেষ্টা ছিল বলেই মানুষ আগে যে মানুষ আগে এগিয়েছে সে কিন্তু সাধারণ মানুষ চিন্তাধারা দিয়ে এগোয়নি, সে নিজের এক পাগলামোর এগিয়েছে। একদম পাগল ছাড়া সৃষ্টি হয় না, এটা সারা পৃথিবীতে পরীক্ষিত সত্য। আমার আবার প্রশ্নটার একটা কম্পোনেন্ট এবং আবারও এইটা এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে এবং অনেকেই আলোচিত, সেটা হচ্ছে মহাকাশ গবেষণায় কমার্শিয়াল ইন্টারেস্ট কতটা রোল প্লে করবে, ন্যাশনাল ইন্টারেস্ট কতটা রোল প্লে করবে, এ ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি? দেখুন, পৃথিবীতে যেন প্রথম গাড়িটা বেরিয়েছিল সেটা কিন্তু ব্যাটারি চালিত গাড়ি। ইনফ্যাক্ট ফোর্ড যখন নিজের গাড়ি যখন প্রথম 4 স্ট্রোক ইঞ্জিন বানানো, প্রথম ইঞ্জিন তো 4 স্ট্রোক 2 স্ট্রোক নয়, 4 স্ট্রোক ইঞ্জিন বানানো বলছে গাড়ি যখন ডেমনস্ট্রেট করেন তখন লোকে বলেছিল এর চেয়ে ঘোড়া সস্তা, এন্ড ঘোড়া উইল বি ফাস্টার। কিন্তু আজকে ঘোড়া আর নেই, সেই জায়গায় গাড়ি আছে। সুতরাং যে কোনো টেকনোলজি তাকে কিছু সীমিত দায়রায় রাখা যাবে না, সেই টেকনোলজিটা অ্যাকচুয়ালি মানুষের দৈনন্দিন কাজে হতে পারে। আমি তো যেরকম দেখালাম যে কিছু নিদর্শন দিলাম দৈনন্দিন কাজে, আর আমরা সবাই গুগল ম্যাপ দেখি, তাই না? এক জায়গা থেকে জায়গা, আমাদের লাইফ কত সহজ হয়ে গেছে, রাস্তা মনে করতে হচ্ছে না, রাস্তা বাইরে বেরিয়ে দেখতে হচ্ছে না রাস্তার নামটা কি, এর পরের মোড়টা কি, এখন গুগল ম্যাপ বলছে সবকিছু। তো এই সম্ভব হলো যে কমার্শিয়ালাইজেশন অফ স্পেস। এই যে কমার্শিয়ালাইজেশন অফ স্পেস, এটা সবচেয়ে বেশি দরকার। যেমন ধরো ওয়ার্ল্ড ওয়াইড 2020 যে স্পেস বিজনেস আছে সেটা হচ্ছে $400 billion, and India with Bharat with all their efforts, with almost 17,000 employees, we are contributing to this only $2 billion. It is less than 1% of the global market. And আজকে যদি আমি এটা অ্যাসেস করিয়েছিলাম গভর্নমেন্টকে যে এটাকে খুব সহজেই টার্গেট করা যায়, ইফ উই টার্গেট in another 3 years will capture 5% of the economy, that comes to be almost 1.5 lakh crore business. এই 1.5 lakh crore, দেখো ISRO with 17,000 employees can have a business of annually approximately 12,000 crores, less than $2 billion. তাহলে যদি ইসরো একাই যদি 1.5 লাখ ক্রোড়ে ব্যবসা করতে যায়, ভাবো ইসরো ম্যান পাওয়ার কত বাড়াতে হবে, তাহলে ইসরো তো একটা রেলওয়ে ডিপার্টমেন্ট হয়ে যাবে। কিন্তু সেই জায়গায় আমরা যদি তাকে প্রাইভেটাইজেশন করি আর আরো ছোট ছোট কোম্পানি, বড় বড় কোম্পানিরা চলে আসে, তারা যদি ব্যবসায় নামে, তারা সবাই মিলে আমরা ক্যাপচার করতে পারবো। আর তার এমপ্লয়মেন্ট পোটেনশিয়ালও দেখুন কতটা এমপ্লয়মেন্ট পোটেনশিয়াল। আজকে যদি 1.5 লাখ ক্রোড়ের যদি বিজনেস হয়, the direct and indirect employment will be almost also 1.5 লাখ সারা ভারত জুড়ে। আর এটা আমি বিশ্বাস করি না যে স্পেস সায়েন্স ইজ এ রকেট সায়েন্স। এটা যদি কেউ মনে করে যে কোনো সায়েন্স এটা অসাধ্য, ইট নিডস এ অনলি তপন মিশ্র বা JPNSS বা জয়েন্ট টপার, আমি সেটা বিশ্বাস করি না। কারণ আমি আজকে আমার 60 বছরের জীবনে এটা বুঝেছি, মানুষের মধ্যে ক্ষমতা অনেক, তাকে মার্কশিট দিয়ে বিচার করা যায় না, তাকে কিছু 16 বছর বয়সে কিছু অ্যাচিভমেন্ট দিয়ে বিচার করা, সে বিচার করাটা মূর্খামো হবে।
এবং মানুষ আজকে যদি আমাদের তরুণ সমাজকে বা আজকে আমাদের যে বিজনেস সমাজকে যদি এই উৎসাহ দেওয়া হয় যে স্পেস বিজনেসে তারা আসতে পারে, তাতে এতে আখিরে ভারতের উপকার হবে। আর এর যে ফল আউট হবে তা কত ধরনের সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট হতে পারে সেটা জাস্ট কল্পনা করা যায় না। তবে একটা কথা ঠিকই, এর মধ্যে যেন আমরা বাইরে থেকে নিয়ে এসে না করি, মানে ধরুন বাইরে থেকে নকডাউন কন্ডিশনে নিয়ে এসে যদি করি, তাতে কি হবে, আমরা আর শিখতে পারবো না। যার ফলে কি হবে, আমরা নিজেদের গাড়ি আর ডিজাইন করতে পারি না, আমরা বাইরের গাড়ি এনে এখানে নকডাউন করে একই ডিজাইনটা রেপ্লিকেট করি। যদি নিজেদের গাড়ি ডিজাইন করতে পারতাম আমরা, তাহলে এই যে গাড়ি আমরা যে 10 লাখ টাকায় কিনি সেটা কিন্তু 5 লাখ টাকা বা 3 লাখ টাকায় চলে আসতো। সুতরাং যদি সবার কাছে যদি আমরা পৌঁছতে চাই, আমরা যতটা সম্ভব আত্মনির্ভর হই, তাতে অন্যের ওপর ডিপেন্ড করতে হবে না। আজকে তোমাকে বলছি, যেমন ধরো মারুতির গাড়িতে ইঞ্জিন থাকে ফিয়াটের, আজকে ইউরোপ ডিসাইড করে যে ফিয়াট এর ইঞ্জিন পাঠানো হবে না, অনেকগুলো গাড়ি কোম্পানি বন্ধ হয়ে যাবে। এখনো দেখবে যে এখন যদিও কোভিড এর পর মার্কেট কমে গেছে, গাড়ির মার্কেটে যারা এখনো ওয়েট লিস্ট প্রায় 3 মাসের, 2 থেকে 3 মাসে। তার কারণ তার যে চিপ যে তৈরি, সেই কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে। সুতরাং যে গাড়ির যে সেন্ট্রাল কম্পিউটার তৈরি চিপ বন্ধ হওয়ার ফলে, আর আমি জানি না কেউ জেনে শুনে এটাকে রেস্ট্রিকশন করছে কিনা ভারতের জন্য, তো ভারতের যে যদিও ক্যাপাসিটি আছে, মার্কেটের ডিমান্ড আছে, সেই গাড়ি কিন্তু আর কোম্পানি থেকে বেরোতে পারছে না, কারণ তার সবকিছু আছে, আমাদের মেটাল আছে, সব আছে, কিন্তু আমাদের সেই চিপটা নেই। আজকে যদি আমরা সেই চিপ বানাতে পারতাম, তার সেই সফটওয়্যার লিখতে পারতাম, তাহলে পরে এই যে আত্মনির্ভর, তাহলে আজ এই দুরবস্থাটা হতো না, 3 মাসের ওয়েটিং নিতে হতো না, কোম্পানিগুলোকে মার্কেট থাকা সত্ত্বেও তাকে অ্যাক্সেস করতে পারছে না। তাতে যতটা এমপ্লয়মেন্ট লস, বিজনেস লস আর জিডিপি লস হচ্ছে, সেটা তো আলাদা ব্যাপার। তো এই ব্যাপারটা আমরা যতটা আত্মনির্ভর হব, সেটাতে যেন আমরা জোর দিই। আর আমার ধারণা যে আমাদের ছেলেমেয়েরা কোনো অংশে কম নয়। আমরা এই যে বলি না যে আমরা নাসা, আমরা যদি চাই, আমাদের যদি রাজনৈতিক নেতারা যদি আর সমাজ যদি প্রপার মূল্য দেয় ভারতে করার, ভারতে শিক্ষার, ভারতে মানুষ হবার যদি মূল্যটা দেয়, তাহলে পরে দেখবে যে আমরা নাসার মতোই করতে পারি, একদম এর চেয়ে কম কোন হয়। কিন্তু আমাদের সমস্যাটা কি জানো, যে আমাদের সবাই কলেজ থেকে বেরিয়ে বাইরে যেতে চায়। কেউ, তোমরা বলবে যে হ্যাঁ নিশ্চয়ই যাবে না, কেন, যেতেই পারে, কিন্তু যদি দেশের থেকে যদি করতো, তাহলে পরে ধরুন তারা যতটা উপকার পেত, তো উপকার দিতে পারতো ভারতকে, তো সেই ততটা উপকার তো বাইরের দেশের থেকে তো দেওয়া যায় না। ঠিকই তাই।